হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দর্শকদের দেওয়া একটা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে কোরিয়ান একটা মাস্টারপিস সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে পাউন বা বন্ধক রাখা আর কি। তো যাই হোক, সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 30 কোটি টাকার মতো, আর বক্স অফিসে আয় করেছিল প্রায় 150 কোটি টাকা। আর এই সিনেমার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই সিনেমার স্টোরিটা ভাই এত ভালো হয়েছে এবং এত ইউনিক। অন্যান্য যে কোনো কোরিয়ান সিনেমার মতো এই সিনেমাটা অনেক ভালো, বাট এই সিনেমাটার IMDb রেট যেহেতু 7.6, তো বুঝতেই পারছো সিনেমা বাকি কোরিয়ান গুলো সিনেমার চেয়ে একটু বেশি ভালো হবে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাবো। বাট ভিডিও স্টার্ট করার পূর্বে যদি কোনো বিজ্ঞাপন থাকে প্লে হবে, আর বিজ্ঞাপন না থাকলে প্লে হবে না। সরাসরি মূল ভিডিওতে চলে যাবো। গাইস, তুমি এমন একটা গেম খুঁজছো যেটা খেলে তুমি স্যাটিসফাইড হবে প্লাস রেজাল্টও পাবে, আর তুমি তোমার ব্রাউজারে কি কমপ্লিটলি ইউজ করতে পারো। এটা একটা সিম্পল ইফেক্টিভ সিক্রেট। আর এই গেমে তুমি তোমার ট্র্যাক হিস্ট্রিতে অ্যাকশন করতে পারবে, আর তুমি যদি খুব বেশি গ্রিডি হয়ে থাকো তাহলে এটা তোমার রেজাল্টে ইফেক্ট করতে পারে। আর ব্রাউজার হিস্ট্রি ক্লিয়ার করলে এবং আবার চেষ্টা করলে তুমি একটা ডিফারেন্ট রেজাল্ট পাবে। আর এই জন্যই অনলাইন গেমিংটা হচ্ছে একটা লাইফ হ্যাকের মতো। এটা এমন একটা মজার একটা এক্সপিরিয়েন্স যেটা তোমাকে অন্য ধরনের একটা অনুভূতি দিবে। তো কৌতূহলী থাকো এবং অলওয়েজ চেষ্টা করো তোমার নলেজকে আরো বুস্ট করার জন্য। আর যে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে, সেখান থেকে তুমি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো। তো কিসের জন্য অপেক্ষা করছো? তো তুমি চাইলে তুমি তোমার কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে বাড়াতে পারো। আর আমাদের যে প্রোমো কোড random7 এটা ব্যবহার করতে কিন্তু ভুলো না। এটা ব্যবহার করলে আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে তার জন্য তুমি কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে বোনাস পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং 250টা ফ্রি স্পিনও পেতে পারো সাইন আপের সময়। তো মোস্ট বেটের সাথে সেফ থাকো এবং দেখো কি ম্যাজিক ঘটে। তবে যে বিজ্ঞাপনে আসুক না কোনো, তোমরা জেনে বুঝে শুনে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমরা সিয়ং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একজন চাইনিজ ট্রান্সলেটর। মানে সে থাকে কোরিয়াতে এবং বর্তমানে তার কোরিয়ান নাগরিকত্ব রয়েছে, বাট তার জন্ম হচ্ছে চীনে এবং সেই হিসেবে সে চাইনিজ জানে আর কি। আর এই মুহূর্তে সে কোরিয়াতে থেকে কোরিয়ার একটা সরকারি সংস্থাতে কাজ করে। আর আজকে চায়না এবং কোরিয়ার মধ্যে অনেক বড় একটা বাণিজ্যিক ডিল হতে চলেছে। তো সিয়ং মূলত সেখানে ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, মানে চাইনিজ ভাষাকে কোরিয়ান, কোরিয়ান ভাষাকে চাইনিজ। এবং সিয়ং এত ভালো পারফরমেন্স করে যে ওর কাজে সবাই অনেক খুশি, সবাই অনেক পছন্দ করে ওকে। কিন্তু হঠাৎ করে আজকের দিনে সিয়ং এর কাছে একটা কল আসে, আর ওপাশ থেকে কেউ বলে আমরা এত বছর ধরে যাকে খুঁজছি অবশেষে আমরা তাকে পেয়ে গিয়েছি। তো এই কথা শুনে তো সিয়ং একেবারে খুশিতে মনে করো শকড হয়ে যায়, আর দ্রুত করে কি ওই মিটিংটা শেষ করে, চাইনিজ কোরিয়ান মিটিংটা শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এরপর সিয়ং যখন গাইতে যাচ্ছিল তখন ব্যাকগ্রাউন্ডে সিয়ং এর কণ্ঠে আমরা শুনতে পাই যে এইটা সেই হারানো জিনিস যাকে আমি বিগত 10 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। আর এরপর ঘটনা চলে যায় হচ্ছে আরো 27 বছর পূর্বে। আর তখন আমাদের কোরিয়ার ছোট্ট একটা শহর দেখানো হয়, যেখানে আমরা দুজন লোককে দেখতে পাই। একজনের নাম হচ্ছে পল আর আরেকজনের নাম হচ্ছে জং। তো পল হচ্ছে বস আর জং হচ্ছে তার সেক্রেটারি, এবং তারা একটা লোন প্রদান করে, যে এনজিও রয়েছে না, বেসরকারি এনজিও, যেখানে গেলেই টাকা পাওয়া যায় কিন্তু উচ্চ সুদ হয়ে থাকে, সেরকম একটা এনজিওতে কাজ করে। এবং তাদের কাজ হচ্ছে যারা ঠিক মতো লোনের টাকা দেয় না বা প্রিমিয়াম দেয় না তাদের কাছ থেকে লোনের টাকা যে কোনো ভাবে উদ্ধার করা হয়। তো আজকে তারা মুনা নামের একটা মহিলাকে খুঁজছে, কারণ সে অনেকদিন আগে লোন নিয়েছে, সেই টাকাটা ফেরত দিচ্ছে না। তো তারা ওই মহিলাটিকে খুঁজতে এসেছে, কিন্তু অনেক খুঁজেও তারা ওই মহিলাটিকে দেখতে পায় না। তার কারণে তারা যখন হতাশ হয়ে ফিরেই যাচ্ছিল তখনই হঠাৎ করে তারা দূরে একটা মহিলাকে দেখতে পায়, যে দেখতে একবারে মুনা নামের ওই মহিলাটির মতোই ছিল, এবং ওটা মুনাই ছিল, আর তার সাথে তার মেয়ে সিয়ং ছিল। আর এই পিচ্চি মেয়ে সিয়ং এ কিন্তু সেই মেয়েটা যাকে আমরা সিনেমার শুরুতে বড় অবস্থায় দেখেছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, এই সিনেমার কাহিনী এমন জায়গা থেকে এমন জায়গায় মোড় নেবে যেটা তুমি নিজের জীবনে কল্পনাও করতে পারো না। মানে এই জন্যই কোরিয়ান কাহিনীকে আমি বেস্ট বলে থাকি, এবং র্যান্ডম ভিডিও চ্যানেল আস্তে আস্তে কোরিয়ান বেস্ট হয়ে গিয়েছে কারণ কোরিয়ান সিনেমা আমাদের কখনোই হতাশ করে না। তো যাই হোক, পলার জং করে কি তাকে দেখেই লোনের টাকা ফেরত দেওয়ার জন্য ঘিরে ফেলে এবং লোনের নোটিশ দেখায়। কিন্তু মুনা তাদের কাছে অনুরোধ করে যে আমার কাছে এখন টাকা নেই, আমার স্বামী মারা গিয়েছে, আমি কয়েকদিন পরে দিয়ে দেবো, সর্বোচ্চ 3 মাস, এর মধ্যে আমি সুদসহ টাকা দিয়ে দেবো। কিন্তু পল মুনার এই কথা শুনতে একদমই রাজি হয় না এবং উল্টো মুনার সাথে খারাপ ব্যবহার করে। তো এটা দেখে সিয়ং এর অনেক খারাপ লাগে যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছে লোকজন, আর এর জন্য করে কি কান্না শুরু করে দেয় এবং রাগের বশে পলের হাতে কামড় দিয়ে দেয়। আর ওই মুহূর্তে পল করে কি সিয়ংকে আলতো করে মারতে যায়, কিন্তু ওই মারটা লাগে হচ্ছে ওর মায়ের মাথায়। আর তখন চালাক মেয়ে সিয়ং, মানে ওর বাচ্চা অনুযায়ী অনেক বেশি চালাক, ও করে কি চিৎকার করে কান্নাকাটি করে অনেক লোক জড়ো করে ফেলে এবং বলতে থাকে এই লোকগুলো আমার মাকে মারছে। তো এই কারণে অনেক লোক জড়ো হয়, বাট পল এতে ভয় পায় না এবং সে উল্টো চিৎকার করে মুনার উদ্দেশ্যে বলে তুমি টাকা ধার নিয়েছো, তুমি আমাদের কাছে ঋণী, এখন উল্টো নাটক সাজাচ্ছ, তোমাকে তোমার ঋণ পরিশোধ করতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত তুমি ঋণ পরিশোধ করছো ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে তুমি এমন কোন দামি জিনিস পণ বা বন্ধক রাখো। তো মুনা তখন বলে আমার কাছে তো বন্ধক রাখার মতো কিছুই নেই। আর তখন পল করে কি ওখানে থাকা সিয়ং, ওই বাচ্চা মেয়েটিকে সিয়ংকেই কোলে করে সেখান থেকে চলে যায়। আর তারপর মুনার উদ্দেশ্যে বলে কালকে টাকা নিয়ে এসে তোমার মেয়েকে তুমি নিয়ে যেও, আর তোমার মেয়েকে আমরা বন্ধক বা পাউন হিসেবে নিয়ে গেলাম। তবে যেতে যেতে পল আরো বলে আমরা কিন্তু খারাপ মানুষ না, মোটেও ভয় পেও না, তোমার মেয়ের কোনো ক্ষতি হবে না, আমাদের কাছে ভালোই থাকবে, কালকে তুমি তোমার টাকা দিয়ে তোমার মেয়েকে নিয়ে যেও। আবার মেয়েকেও বলে কালকে তোমার মা যদি টাকা দেয় কালকে তোমাকে আমরা তোমার মায়ের কাছে পৌঁছে দেবো এবং তোমাকে অনেকগুলো উপহার কিনে
কিনে দেবো। আর তখন জং পেছন থেকে পলকে বলে, বাচ্চাটির মা যদি কালকে টাকা না দেয় তাহলে কি এই মেয়েটিকে আমরা আমাদের কাছে রেখে দেবো? তখন পল বলে, কোন মা তার বাচ্চাকে ছেড়ে থাকতে চাইবে, সে অবশ্যই টাকা নিয়ে আসবে। তো যাই হোক, এরপর তারা সিয়ং নামের ওই বাচ্চাটিকে বাসায় নিয়ে চলে আসে, কিন্তু পল তো বাচ্চা মেয়েটির নাম জিজ্ঞেস করেনি বা জানেও না। তো এই জন্য সেই মেয়েটিকে পাউন বা পন বলেই ডাকতে শুরু করে, মানে সিনেমার নামই হচ্ছে PAWN, পাউন বা বন্ধ। তো যাই হোক, এরপর পল করে কি তার নিজের ঘুমানোর ঘরটি ওই মেয়েটিকে দিয়ে দেয়, কিন্তু জং পলের এমন কাজে খুশি নয়। তার মতো বাচ্চাটিকে এখানে আনা ঠিক হয়নি, মেয়েটির যদি কিছু হয়ে যায় বা ওদিকে মার যদি কিছু হয়ে যায় বা পুলিশি কেস যদি হয়ে যায়, কিডন্যাপের কেস হয়, তো এদিকে আমরা দেখি সিয়ং তার মায়ের জন্য কান্না করছে, আর অন্যদিকে সিয়ং এর মা মুনা টাকার জন্য চারিদিকে হন্য হয়ে খুঁজতে থাকে। বাট এই মহিলা মূলত হচ্ছে চাইনিজ, সে অবৈধভাবে এসেছে হচ্ছে কোরিয়াতে, অবৈধভাবে মনে করো কাজ করছে, তাকে কে সাহায্য করবে এই বিদেশে? তো কোনো উপায় না পেয়ে লাস্টে করে কি তার এক আত্মীয়, যে হচ্ছে তার দেবর আর কি, পেশায় খুবই খারাপ একজন লোক, তাকে বুথ থেকে কল করে এবং জানায় যে আমাকে হেল্প করতে হবে এই ব্যাপার। আর এখানে আমরা আরো স্পষ্ট হয়ে যায় যে সে চাইনিজ নাগরিক, কোরিয়ায় থাকার জন্য তার কোনো ভিসা নেই। কিন্তু ওর কপাল এত খারাপ, বুথ থেকে কথা শেষ করে যখন মুনা বের হয় তখনই দেখে দুজন পুলিশ ওকে ধরার জন্য এসেছে। তো মুনার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, কারণ এখন যদি পুলিশ ওকে ধরে নিয়ে যায় ওর কি হবে, আর ধরে নিয়ে গেলে মিনিমাম 10 বছরের জেল হবে। আর এদিকে আমরা দেখি পল আর জং বাচ্চা মেয়েটিকে তাদের অফিসে নিয়ে এসেছে, বসিয়ে রেখেছে এবং তারা মুনার জন্য অপেক্ষা করছে কখন এসে টাকা নিয়ে যাবে, কিন্তু তারা তো জানে না যে মুনাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। তো সারাদিন অপেক্ষা করার পরে ওরা করে কি মুনাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু পথের মধ্যে রাস্তায় যখন গাড়িটা একটু থামে, চালাক মেয়ে সিয়ং করে কি গাড়ি থেকে দ্রুত নেমে পালিয়ে যায়। তো পল আর জং ওকে খোঁজার অনেক চেষ্টা করে, বাট অনেক চেষ্টা করেও তারা বাচ্চা মেয়েটিকে আর খুঁজে পায় না। আর এদিকে আমরা দেখি সিয়ং নামে বাচ্চা মেয়েটি মূলত পালিয়ে তাদের বাসায় চলে এসেছে। আর অলরেডি আমরা জানি সিয়ং বাচ্চা হলেও কিন্তু খুবই বুদ্ধিমতী, তবে সে ঘরে ফিরে এসে তার মাকে দেখতে পায় না, আর এই জন্য সে মায়ের কথা মনে করে কান্না করতে থাকে। আর ক্ষুধা যখন লাগে ফ্রিজে থেকে সামান্য কিছু খাবার ছিল, রেডিমেড খাবার খায়। কিন্তু পরের দিন পল যখন মুনার আরো খোঁজ নেয়, সে জানতে পারে যে মুনাকে ইমিগ্রেশন পুলিশে ধরে নিয়ে গিয়েছে এবং তাকে আটকে রাখা হয়েছে। তো এই কারণে সে দেখা করতে আসে, আর ইমিগ্রেশন অফিসার তখন পলকে জানায় এই মহিলাটি কালকে থেকে তার বাচ্চার জন্য অনেক কান্নাকাটি করছে। তো এটা শুনে পলের অনেক খারাপ লাগে এবং ভাবতে থাকে ওই বাচ্চা মেয়েটি তো আমাদের কাছেও নেই, মেয়েটি এখন কোথায় রয়েছে, কি করছে, কি খাচ্ছে, আমরাও তো মেয়েটিকে হারিয়ে ফেলেছি। কিন্তু এরপর যখন মুনার সাথে দেখা হয়, মুনার সাথে কথা বলে, সে মুনাকে বলে তোমার মেয়ে আমাদের কাছে হচ্ছে অনেক ভালো আছে, আমরাও ঠিকভাবে খেয়াল রাখছি, তুমি কোনো টেনশন করো না। এবং এরপর মুনা করে কি পলকে একটা নাম্বার দেয় এবং বলে এই নাম্বারে কল করলে সে তোমাকে সকল টাকা দিয়ে দেবে। আর তখন সে মুনাকে একটা ছবি আর একটা পেজারও দেয় বাচ্চাকে দেওয়ার জন্য। আর এই পেজার ডিভাইসটা তোমরা অবশ্যই চিনে থাকবে, এটা হচ্ছে অনেকটা রেডিও টাইপের এবং এটাতে ওই সময় মেসেজ আদান প্রদান করা যেত, মানে এটা মনে করো যে প্রথম প্রজন্মের মোবাইলের মতো সিস্টেম আর কি, যখন কল সিস্টেমটা এত সহজলভ্য হয়নি। তো যাই হোক, এদিকে সিয়ং বুঝতে পারে যে তার মায়ের হয়তো কোনো বিপদ হয়েছে, তা না হলে এতক্ষণে সে ফিরে আসতো। আর তাই মেয়েটি করে কি তার মায়ের উদ্দেশ্যে বাড়িতে একটা চিঠি লিখে রাখে, আর তারপর সে তার মাকে খুঁজতে বের হয়। সারাদিন রাস্তায় মাকে খুঁজতে থাকে, বাট কোথাও খুঁজে পায় না। এবং এরপর যখন রাত হয়ে যায়, ও মন খারাপ করে রাস্তার রেল লাইনের দিকে হাঁটছিল, আর দুনিয়ার সব জায়গায় রেল রোড গুলো খুব খারাপ। আর তখন রাস্তার একটা টোকার ওর দিকে কুনজর পড়ে, মানে নেশাগ্রস্ত লোক হবে হয়তো, এবং ওকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাট পলও তো ওকে খুঁজছে, ভাগ্যক্রমে পলই তখন সামনে চলে আসে এবং পল তখন সিয়ংকে বাঁচিয়ে নেয়। আর সিয়ংও পলকে দেখে অনেক খুশি হয়, মানে অপরিচিত মানুষদের মধ্যে একমাত্র পলই এখন ওর কাছে পরিচিত লাগছে। তো যাই হোক, ইয়ং কান্না করতে করতে বলে আঙ্কেল কালকে থেকে আমার মাকে খুঁজে পাচ্ছি না। তো পল তখন সিয়ংকে মিথ্যা বলে যে তোমার মা তো তোমাকে রেখে চায়নায় চলে গিয়েছে, সে তো আর কখনো ফিরবে না। অ্যাকচুয়ালি সিয়ং এর মা বলে দিয়েছে যে আমি যে জেলে রয়েছি এই কথাটা তুমি ভুলেও ওকে জানিও না, তুমি জাস্ট ওর আঙ্কেলের কাছ থেকে টাকাটা নিয়ে ওর আঙ্কেলকে দিয়ে দিও। তো এই জন্য পল ওকে জানায়নি, কিন্তু সিয়ং তার মায়ের জন্য কান্না করতে থাকে। কিন্তু সিয়ং এর কান্না দেখে পলের অনেক মায়া হয়। আর এরপর পল করে কি সিয়ংকে সাথে করে বাসায় নিয়ে আসে। আর পরের দিন দেখতে পাই আমরা সিয়ং কিন্তু নিজের বাড়ির মতো নিজের মতো করে পুরো বাড়ির কাজ একাই করছে, কিন্তু তাকে কাজ করতে দেখে পলের অনেক খারাপ লাগে এবং সে সিয়ংকে বলে তোমাকে কাজ করতে হবে না, আমি খুব শীঘ্রই তোমাকে একটা বড়লোক ফ্যামিলিকে দত্তক দেবো, যেখানে তুমি ভালো খেতে পারবে, পড়তে পারবে, পড়ালেখা করতে পারবে, তোমার জীবন অনেক ভালো কাটবে। তবে এখানে উল্লেখ্য এখনো কিন্তু পল সিয়ংকে ওই পন বলেই ডাকে, আই মিন বন্ধকি বলেই ডাকে আর কি, বন্ধক। আর এই জন্য সিয়ং ও পলকে মজা করে অন্য একটা নামে ডাকে। তো এই নিয়ে ওদের মধ্যে হাসাহাসি হয় এবং আস্তে আস্তে যেটা হয় ওদের তিনজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায়, বিশেষ করে সিয়ং আর পলের মধ্যে। তো এরপর আমরা দেখতে পাই পল সিয়ংকে নিয়ে একটা শপিং মলে আসে, আর এখান থেকে তারা অনেক সুন্দর সুন্দর পোশাক কিনে আর কেনাকাটা শেষ করে তারা রাতের খাবার খেতে আসে। আর সেখানে সিয়ং পলকে বলে আঙ্কেল বাসায় যাওয়ার আগে আমার একটা ইচ্ছা রয়েছে, আমি কখনো ডিজে পার্টি দেখিনি, আর এই ডিজে পার্টি দেখতে কেমন হয় সেটাও আমি চাই না। আর এরপর সিয়ং তার পছন্দের একটা ডিজের নাম বলে, যার নাম হচ্ছে ডিজে আলামিন। তো এই জন্য পল করে কি সিয়ংকে লুকিয়ে লুকিয়ে সেই ক্লাবে নিয়ে যায় যেখানে ডিজে আলামিন পারফরমেন্স করছিল। আর এখানে উল্লেখ্য লুকিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যেহেতু সিয়ং বাচ্চা, এরকম একটা 18+ ক্লাবে তোকে নিয়ে যাওয়া যাবে না, আর একটা নাইট ক্লাবে কি হয় মোটামুটি ভালোই সবার ধারণা রয়েছে তোমাদের। তো যাই হোক, ওখানে ডিজে পার্টি শেষে পল করে কি সিয়ংকে ডিজে আলামিন ভাইয়ের একটা সিডি কিনে দেয়। আর এই সব কিছু তো সিয়ং তো অনেক খুশি হয়ে যায়, আর তারপর সে পলকে জড়িয়ে ধরে। কিন্তু ওইখানে সমস্যা হচ্ছে পল যে ধরনের চাকরি করে, এই ধরনের চাকরিতে সাধারণত মায়ের নামে জিনিসটা থাকে না বা থাকতেও নেই। তবে তারপর ওই বাচ্চাটির এরকম ভালোবাসা পেয়ে পলের হৃদয় ছুঁয়ে যায়। অ্যাকচুয়ালি পল সারা
জীবন কাজ করতে করতে ও বিয়েই করেনি, ওর বন্ধু যে সেও বিয়ে করেনি, তো ওর লাইফে এরকম আসলে একটা ভালোবাসার ব্যাপারটা কখনো পাইনি। তো যাই হোক, এখানে আরেকটা প্রবলেম রয়েছে। পলের একটা বিষয় নিয়ে মন খারাপ, সেটা হচ্ছে সিয়ং কাল তার আঙ্কেলের কাছে চলে যাবে, আর তাই পল সিয়ং এর বিদায় উপলক্ষে বাসায় ছোট্ট একটা পার্টির আয়োজন করেছে, আর সেখানে তাদের সাথে জংও ছিল। তবে এটা পার্টি হলো, এটা কিন্তু হৃদয় বিদারক একটা ব্যাপার ছিল, আর সিয়ং এই বাসা থেকে যেতেই চাচ্ছিল না, আর পলও তাকে ছাড়তে চাচ্ছিল না। কিন্তু সিয়ংকে পলের কাছে রাখার তো কোনো অধিকার নেই, মানে গার্ডিয়ানসির কোনো অধিকার তো নেই, ওদের মধ্যে তো রক্ত সম্পর্ক নেই। তাই সে বাধ্য হয়ে সিয়ংকে একটা বাস স্টপে নিয়ে আসে, আর পল বাচ্চাটিকে তার ওই পেজারটা দেয় এবং বলে তোমার যদি কখনো প্রয়োজন হয় এইখানে আমার নাম্বারে মেসেজ করবে। আর একটা সিডি প্লেয়ার দোকান ছিল সেখানে, ওখান থেকে একটা সিডি প্লেয়ারও সে সিয়ংকে কিনে দেয়, কারণ সিয়ং গান শুনতে অনেক পছন্দ করে। তো সিডি প্লেয়ার পেয়ে সিয়ং অনেক খুশি এবং খুশিতে পলকে জড়িয়ে ধরে, কিন্তু পল এখানে তার কান্না কোনোভাবে আটকিয়ে রেখেছিল। মানে এটা আসলে আমরা রেডিমেড এক্সপ্লেন করছি, চামারের মতো খালি জাস্ট গল্পটা বলে যাচ্ছি, যার জন্য তোমার অ্যাকচুয়াল ফিলিংসটা পাচ্ছ না। বাট অ্যাকচুয়াল সিনেমাটা বা যারা আরো ভালো মতো এক্সপ্লেন করতে পারবে, গল্পের মধ্যে ঢুকে যেতে পারবে, তাদের এক্সপ্লেন যদি তুমি দেখো, তুমি এতক্ষণে কান্না করে দিতে। তো যাই হোক, মনে মনে পল কিন্তু নিজেও বাচ্চাটিকে বিদায় দিতে চাচ্ছিল না, কিন্তু কিছু তো করার নেই। আর এরই মধ্যে সিয়ং এর সে আঙ্কেলও চলে আসে, বাট সিয়ং প্রথমে তাকে চিনেও না চেনার ভান করে, অ্যাকচুয়ালি ওরও যাওয়ার ইচ্ছা নেই। তো এই কারণে পল প্রথমে একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু লোকটি বলে হয়তো আমাদের অনেকদিন দেখা হয় না, তাই হয়তো সিয়ং এমন করছে। কিন্তু লোকটি পলকে ৫০০ টাকা বুঝিয়ে দেয় এবং তার কাছ থেকে প্রমাণ দেয় যে না, আমি ওর আঙ্কেল। আর তারপর সে সিয়ংকে নিয়ে চলে যায়। সিয়ং যখন বাসে উঠে চলে যাচ্ছিল, তখন পল দেখছিল, সিয়ং দেখছিল দুজনকে, দুজনের মনে একদম খারাপ হয়ে যায়। তো যাই হোক, সিয়ং চলে যাওয়ার পরে পলের কাজে আর একটু মন বসছে না, সে সব সময় মন মরা হয়ে বসে থাকে, কারণ তার মন থেকে সিয়ংকে সে অনেক মিস করছে, ভুলতেই পারছে না। খুবই স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? তো এই অবস্থাটা জং বুঝতে পারে, মানে পলের বন্ধু, আর সে পলকে বলে তুই চাইলে তো এখনই সিয়ং এর পেজের একটা মেসেজ পাঠাতে পারিস। কিন্তু পল বলে আরে না, ওর ব্যাপারে আমার মন খারাপ না, অন্য ব্যাপারে। কিন্তু পরের দিনই পল করে কি সবাইকে লুকিয়ে সিয়ং এর পেজের একটা মেসেজ পাঠায় যে কেমন আছিস তুই, এবং জিজ্ঞেস করে তুই আমাকে মিস করছিস কিনা। তো পল এভাবে কয়েকদিন লাগাতার সিয়ংকে মেসেজ করে, কিন্তু কোনো মেসেজের রিপ্লাই আসে না। তো পলের চিন্তা বাড়তে থাকে। তো এই জন্য সে বাধ্য হয়ে সিয়ং এর ওই আঙ্কেলকে কল করে, কিন্তু আঙ্কেলও কল রিসিভ করে না, রিসিভ করলে পরিচয় দিলেই কল কেটে দেয়। ইভেন একদিন যখন রিসিভ করে, তখন রিসিভ করে আঙ্কেলের স্ত্রী, এবং সে ভালো মতো কথাও বলে না। আর তখন পলের একটু সন্দেহ হয় যে কোন ফ্যামিলিতে পাঠালাম আমি ওকে। আর এদিকে যখন সিয়ং এর আঙ্কেলকে দেখানো হয়, আমরা জানতে পারি এই হালারপোদ মোটেও ভালো মানুষ না, সে এক নম্বরের শয়তানের খারা জিলকি, আর পেশাই হচ্ছে বাচ্চাদের পতিতালয়ে বিক্রি করে দেওয়া। চিন্তা করো, তারপর আবার এটা নিজের আপন ভাতিজি, তো সে সিয়ংকেও বিক্রি করে দিয়েছে। আর এদিকে পল তো যায় না এগুলো, সে সিয়ং এর কোনো খোঁজ না পেয়ে ডাইরেক্ট করে কি ওর আঙ্কেলের বাসানের ঠিকানা ম্যানেজ করে ওই বাসায় চলে যায়, এবং সেখানে গিয়ে পল যখন সিয়ংকে পায় না এবং সন্দেহ হয়, ওর আঙ্কেলের কথা উল্টাপাল্টা লাগে, ডাইরেক্ট পিটিয়ে সকল সত্য কথা বের করে, এবং ওখান থেকে পল জানতে পারে সিয়ংকে একটা বারে বিক্রি করে দিয়েছে, যেখানে একটা পতিতার কাছে বিক্রি করা হয়েছে, এবং সিয়ং বর্তমানে সেই বারেই কাজ করে। মানে ওই বারের ঝাড়ুদার থেকে শুরু করে টয়লেট পরিষ্কার সবকিছুই বাচ্চা মেয়েটাকে করতে হয়, যেখানে পল নিজে কিন্তু এই বাচ্চাটাকে কাজ করতে দিত না। তো যাই হোক, আমরা কিন্তু জানি সিয়ং খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, খুবই স্মার্ট একটা মেয়ে। তো চোখ মুখ বন্ধ করে কাজ তো করছে ঠিকই, কিন্তু ওর পড়ালেখা করার খুব ইচ্ছা। তো মহিলাটিকে বলে আন্টি আমি কবে স্কুলে যাব, কিন্তু ওই মহিলা তোকে স্কুলে দেবে না, আর একটু বড় হলে ১৪-১৫ বছর বয়স হলে মনে করো, বুঝতেই পারছো আমি বলতে পারছি না। তো যাই হোক, রাতের বেলা সবাই পার্টি করছিল, আর এই সুযোগে সিয়ং করে কি পলের পেজারে উল্টো মেসেজ করে। তো এটা দেখেই সিয়ংকে কল করে পল, আর অনেকদিন পর সিয়ং এর কণ্ঠ শুনে পল তো আবেগ আপ্লুত হয়ে পড়ে। কিন্তু সিয়ং এর অবস্থা যে কত খারাপ এটা তো পল যায় না, এমনকি সিয়ং এটা জানায় না। উল্টো পল তাকে বলে তুমি যদি কোনো বিপদে পড়ো আমাকে জানাবে। আর এরপর পল করে কি সিয়ংকে তার নাম্বারটাও দেয়, কিন্তু এরিয়া কোড দিতে ভুলে যায়, যে কারণে সিয়ং অনেকবার ট্রাই করার পরও পলকে পায় না। মানে পরের বার সিয়ং এর যখন দরকার সে পলকে কল করেও পায় না। তো এই কারণে সিয়ং হতাশ হয়ে যায়, কারণ বারবার ভুল নাম্বারে কল যাচ্ছিল। আবার ওইদিকে ওই মহিলার একটা কাস্টমার মনে করো অতিরিক্ত মাল খেয়ে বোতল দেয়ালে ছুঁড়ে মারছিল, মানে আউট অফ কন্ট্রোল। তো তখন সিয়ং খাচ্ছিল ঘরে, বাট ওই মহিলাটি তখন সিয়ংকে ডাকে এবং কাস্টমারের ছোড়া যে বোতলের কাজ সেটা পরিষ্কার করতে বলে। তো মেয়েটি তখন ক্ষুধা পেটে নিয়ে ওই কাজ পরিষ্কার করতে থাকে, বাট তখন ওই কাস্টমার আরেকটা কাঁচের বোতল ছুঁড়ে মারে, আর এবার একটা ভাঙা কাঁচের টুকরো সিয়ং এর গালে এসে লাগে, আর ওই বাচ্চা মেয়ে সিয়ং তখন ব্যথায় কান্না করতে থাকে। বাট এই ঘটনার পর ওই মহিলাটি করে গিয়ে সিয়ংকে নিয়ে হসপিটালে না গিয়ে ওই জায়গাতে মনে করো নেল পলিশ আর ওই যে তোমার ওই যে মেকআপ উঠানোর যে জিনিসগুলো থাকে জীবাণুনাশক ওগুলো লাগিয়ে দেয়। আর এদিকে পল তো সিয়ং এর কলের অপেক্ষায় অস্থির হয়ে পড়ে রয়েছে, বাট সিয়ং এর কোনো কল আসে না। আর তখনই হঠাৎ করে পলের মনে পড়ে যে আমি তো সিয়ংকে এরিয়া কোডই দেইনি, মানে আমাদের দেশে তো একটাই এরিয়া কোড, মানে ওদের দেশে প্রত্যেক প্রদেশের জন্য আলাদা এরিয়া কোড হয়তো, যেটা বুঝলাম। তো এরপর সে করে কি সঠিক নাম্বার দিয়ে সিয়ং এর পেজারে আবার মেসেজ পাঠায়। আর তারপর পল অপেক্ষা করতে থাকে কখন সিয়ং রেসপন্স দিবে, আর কিছুক্ষণ পরে সিয়ং কল করে। তো সিয়ং কল করে কান্না করা শুরু করে এবং পলকে এবার সব খুলে বলে। তো এই সবকিছু শুনে পলের চোখে পানি ভরে আসে এবং সিয়ং এর কাছ থেকে ওই বাড়ির ঠিকানাও নেয়, আর সাথে সাথে সে জংকে নিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর অনেক রাত হয়ে গিয়েছে, পার্টি মার্টি শেষ, আর রাতে বাড়ির সামনে চলে এসেছে। আর সে দরজার বাইরে থেকে সিয়ং এর করুণ অবস্থা দেখতে পায়, যে ওকে তো আর বিছানায় থাকতে দেওয়া হয় না, ওই বাড়ির সামনেই থাকতে দেওয়া হয়। তো এটা দেখে পল রাগে ক্ষোভে ফেটে পড়ে। আর এখন তোমার কার কথা মনে পড়ছে? বাজরাঙ্গি ভাইজান সালমান খানের কথা।
এবং মুন্নির কথা মনে পড়ছে। তো যাই হোক, এরপর পল করে কি ঘুষি মেরে বাড়ির দরজা ভেঙে ফেলে আর ভেতর থেকে সিয়ংকে বের করে নিয়ে আসে, একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বাট তখনই ওই প্রস্টিটিউট মহিলা বাইরে চলে আসে আর ওই মহিলাকে দেখে তো পলের রাগ আরো বেড়ে যায় এবং ওই মহিলার গলা টিপে ধরে এবং বলে, তোকে তো আমি মেরে ফেলবো, আর তুই ওকে কত টাকা দিয়ে কিনেছিস, কাল তোকে আমি সকল টাকা দিয়ে দেবো আর ওকে আমি নিয়ে যাচ্ছি। মহিলা তখন পলকে বলে, আমি $4000 তোকে কিনেছি, মানে প্রায় 4.5 লাখ টাকা দিয়ে। তো পল তখন ওকে একটা ভিজিটিং কার্ড দেয় আর বলে, এখানে কল করবি, আমি তোর সকল টাকা অ্যাকাউন্টে দিয়ে দেবো। তো মহিলা এত ভয় পেয়েছিল যে কিছুই বলতে সাহস পায় না। তো এরপর পল ওদের কাছ থেকে ইয়ংকে উদ্ধার করে গাড়িতে বসে, কিন্তু এখানে পলের হাত তো কেটে গিয়েছিল। তো সিয়ং এটা দেখে করে কি তার জ্যাকেট দিয়ে পলের হাতটা আটকে দেয় এবং রক্ত মুছে দেয় আর তারপর পলের কোলেই ঘুমিয়ে পড়ে। আর এখানে হলো খুব পল যদিও বাবা হয়নি, কিন্তু তারপরও সে কিন্তু বাবার মায়াটা অনুভব করছে। তো এরপর সবাই বাসায় ফিরে আসে এবং পল সিদ্ধান্ত নেয় সিয়ং এখন থেকে আমার কাছে থাকবে যে পর্যন্ত ওর মা জেল থেকে বের না হচ্ছে। তো পরের দিন পল করে কি সিয়ংকে নিয়ে চলে যায় স্থানীয় স্কুলে, কিন্তু টিচার তো সিয়ংকে ভর্তি করবে না, কারণ তার কাছে তো কোনো ভ্যালিড পাসপোর্ট, জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড নেই, মানে ও তো কোরিয়ান নাগরিকই নয়, তো চাইনিজ অবৈধভাবে ছিল। তবে এখানে তারপরেও টিচার পলকে একটা অপশন দেয়, যদি কোরিয়ান কোনো নাগরিককে দত্তক নেয় তাহলে ও কোরিয়ান নাগরিকত্ব পাবে, তখন আমরা ওকে ভর্তি করতে পারবো। তো পল তখন সিদ্ধান্ত করে, আমি অন্য কারোর কাছে না দিয়ে আমি ওকে পালবো, আমার কাছেও ভালো থাকবে, এবং সে সিয়ংকে মেয়ে হিসেবে দত্তক নেয়। আর এই বিষয়টা নিয়ে সিয়ং অনেক খুশি ছিল, কারণ ও জানে ওর মা তো চলেই গিয়েছে, কিন্তু ও পলের মধ্যে নিজের বাবার সকল দায়িত্ব দেখতে পেয়েছে, মানে ও মাকেই ভুলে গিয়েছে বাবাকে পেয়ে, পলকে পেয়ে। তো যাই হোক, পরদিন থেকে সিয়ং এই স্কুলে ভর্তি হয় এবং সে প্রথম ক্লাসের প্রথম পরীক্ষায় 100-তে 100 পায়। তো এই খবরে বাসার সবাই তো খুশি, কিন্তু পল এখনো সিয়ংকে ওই পৌন নামেই ডাকে। কিন্তু সিয়ং তখন ওকে বলে, বাবা তুমি এখন আমাকে পৌন নামে কেন ডাকো? তখন পল সিয়ংকে বলে, শোন, মানুষ তার সবচেয়ে দামি জিনিসটাই কিন্তু পৌন বা বন্ধক রাখে, তাই না? তুই হলো আমার সবচেয়ে দামি জিনিস, আর এর জন্য তোকে আমি পৌন বা বন্ধক বলে ডাকি। তো এইভাবে অনেকগুলো বছর কেটে যায়। সিয়ং আগের চেয়ে বড় হয়ে গিয়েছে, সে এখন হাই স্কুলে পড়ে এবং সে এখনো ক্লাসে প্রথম হয়। তো পলের তো সিয়ংকে নিয়ে অনেক গর্ব। আর এরপর দেখা যায় সিয়ং এরা ফাইনালি জেল থেকে মুক্তি পেয়েছে এবং সে সিয়ংকে দেখতে এসেছে, আর এই কারণে সে স্কুলের বাইরে দাঁড়িয়েছিল। তো এরপর সে যখন তার মেয়ের সাথে কথা বলতে যাবে, তখনই সিয়ং এর মা দেখতে পায় যে পল সিয়ংকে নেওয়ার জন্য বাইক নিয়ে এসেছে এবং সিয়ং অনেক বেশি খুশি এবং বাবা বাবা বলে ডেকে পলের কাছে যাচ্ছে। তো এটা দেখে মুনা, মানে সিয়ং এর মা বুঝতে পারে যে আমি হয়তো সিয়ংকে জন্ম দিয়েছি, মাত্র 4-5 বছর লালন পালন করেছি, কিন্তু পল আমার চেয়ে এই মেয়ের দায়িত্ব অনেক বেশি পালন করেছে, হয়তো পলি ওকে ডিজার্ভ করে, আমি ডিজার্ভ করি না। তো মেয়ের এত খুশি দেখে সে আর মেয়ের কাছে যায় না, আর কান্না করতে করতে সে চায়নাতে ফিরে যায়, তার নিজের দেশে। আর এদিকে দেখা যায় সিয়ং আগের চেয়ে আরো অনেক বড় হয়ে গিয়েছে, বর্তমানে সে ইউনিভার্সিটির ছাত্রী। তো একদিন সিয়ং করে কি তার বয়ফ্রেন্ডের সাথে ডেট করতে যায় এবং প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে। তো এই কারণে বাধ্য হয়ে ওর বয়ফ্রেন্ড করে কি ওকে বাসায় পৌঁছে দিতে আসে। তো মাতাল অবস্থা সিয়ং তার বাবাকে বলে, বাবা এটা আমার বয়ফ্রেন্ড, ওকে আমি বিয়ে করতে চাই। তো এই কথা শুনে পল তো অনেক রেগে যায়, ছেলেটাকে মারবেই। কিন্তু এরপর ছেলে যখন ভালো মতো কথা বলে, পরিচয় দেয়, বুঝতে পারে ছেলেটা আসলে অনেক ভালো, ছেলেটা ডক্টরি পড়ছে, ছেলের পারিবারিক অবস্থানও ভালো। আর পল তখন চিন্তা করে, না আমার মেয়ে তো এখানে ভালো থাকবে, এর জন্য ওকে মোটামুটি মেনে নেয় যে বাবারা তোরা প্রেম কর, কোনো সমস্যা নেই। আর এরপর দেখি পলের ফোনে সিয়ং এর আসল নানির কল আসে চায়না থেকে এবং সে তাকে জানায় যে সিয়ং এর মা অনেক অসুস্থ, সে তার মেয়েকে শেষবারের মতো দেখতে চায়। তো এই কথা শুনে পল করে কি সিয়ংকে চায়নায় নিয়ে আসে, কিন্তু সিয়ং মন থেকে কিন্তু ওর মাকে দেখতে খুশি ছিল না, কারণ ও জানতো যে ওর মা ওকে রেখে চায়না চলে এসেছে, কিন্তু ওর ধারণাও নেই যে ওর মা এত বছর জেলে ছিল। আর এর কারণটাও তো আমরা জানি, সিয়ং এর মাই তো নিষেধ করে দিয়েছিল পলকে যে মেয়েকে সত্যি জানিও না। তো যাই হোক, এত বছর পর সিয়ং তার ছোটবেলার সেই বাড়িতে এসেছে এবং সিয়ং এর নানি যখন সিয়ংকে দেখে সে তখন তাকে জড়িয়ে ধরে। আর এতটা বছর পরে মা মেয়ে মুখোমুখি হয়েছে, আর যত রাগে থাক অভিমানী থাক, সে তার অসুস্থ মাকে চোখের সামনে দেখে আর রাগও করতে পারে না, চোখের পানিও আটকে রাখতে পারে না, একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই সিয়ং এর মা মুনা করে কি পলকে হাঁটু গেড়ে ধন্যবাদ জানায় যে এত বছর ধরে তার মেয়ের এতটা ভালো খেয়াল রাখার জন্য, এবং আমি হয়তো এতটা ভালো আমার মেয়ের জন্য করতে পারতাম না যেটা তুমি করতে পেরেছো। আর তারপর মুনা পলকে একটা শেষ অনুরোধ করে, সে বলে, আমার একটা লাইফের লাস্ট ইচ্ছা, আপনি কি সিয়ং এর বাবাটাকে খুঁজে দেবেন? আমি তাকে দেখাতে চাই যে তাকে ছাড়া আমার মেয়ে কতটা ভালো আছে। এই কথা শুনে পল তো অবাক হয়ে যায়, কারণ সে জানতো সিয়ং এর বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু এখান থেকে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি সিয়ং এর মা যখন তার বাবার সাথে কোরিয়াতে গিয়েছিল, তার বাবা ওখানে হয়তো আরেকটা বিয়ে করে সেটেল হয়ে গিয়েছে কোরিয়ান মেয়ে, আর ওদের ফেলে দিয়েছিল। তো এখন তার গর্ব তার এক্স হাজবেন্ডকে দেখাবে যে আমার মেয়ে অনেক ভালো আছে, প্রতিষ্ঠিত হয়েছে। তো এই জন্য পল মুনাকে কথা দেয়, আমি অবশ্যই সিয়ং এর বাবাকে খুঁজে বের করবো। কিন্তু ভেতরে ভেতরে পল অনেক কষ্ট পায় এই কথাটা, কারণ সিয়ং এর বাবা হিসেবে পল তো নিজেকেই বাবা মনে করে, কিন্তু আজকে ওর মা বললো যে ওর বাবাকে খুঁজে বের করতে, যদি ওর মা ওই হিসেবে বলেনি, তারপরেও পলের কাছে অনেক খারাপ লেগেছে। আবার আরেকটা বিষয়, সে ভয় পাচ্ছে সিয়ং যদি তার আসল বাবাকে পেয়ে যায় তাহলে কি আমাকে ভুলে যাবে, মারাত্মক একটা ভয় কাজ করছে। তো এরই মধ্যে সিয়ং এর নানি চলে আসে, আর সে পলকে জানায় সিয়ং এর মা মুনা বেশি দিন বাঁচবে না, ওর ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তার বলেছে যে কোনো সময় মারা যেতে পারে, তুমি অনেক করেছো বাবা, তুমি সারা জীবন আমার নাতিটাকে এভাবে আগলে রেখো, তোমাকে আমি দোয়া দিয়ে দিচ্ছি। তো পরের দিন সকাল হয়, সিয়ং আজকে বিদায় নিচ্ছে, আর সিয়ং চলে যাওয়ার পরে মুনা অনেক কান্না করতে থাকে। মানে এগুলো আসলে এক্সপ্লেইনে বোঝানো পসিবল না, আমি একবার বলেছি, বুঝতেই পারছো এটা তার মেয়ের সাথে শেষ দেখা। তো এইভাবে সময় কেটে যায় আরো কয়েকদিন। সিয়ংরা কোরিয়া
কোরিয়াতে এসেছে এবং সিয়ং তার বাড়িতে তার বাবার জুতাটা যখন খেয়াল করে দেখতে পায় তার বাবার জুতা তো পুরো ক্ষয় হয়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, এটাও এতদিন ধরে পড়ছে, অথচ আমাকে তো কখনো কোনো কষ্টে রাখেনি। এটা দেখে সিয়ং এর তো অনেক খারাপ লাগে, আরো বেশি খারাপ লাগে এই জন্য এই লোকটার সাথে আমার কোনো রক্ত সম্পর্ক নেই, কিন্তু একজন বাবার চেয়ে সে আরো বেশি দায়িত্ব পালন করছে, নিজের কোনো শখ পূরণ করেনি। তো এই জন্য সিয়ং করে কি পার্ট টাইম চাকরি নেয়, পড়ালেখার পাশাপাশি কাজ করতে থাকে, আর এরপর 1 মাস পরে যখন বেতন পায় সে বাবার জন্য জুতা কিনে রাখে। আর অন্যদিকে পল করে কি সিয়ং এর বাবাকে খুঁজতে থাকে এবং অনেক খোঁজাখুঁজি করে। এর মধ্যে হঠাৎ করে তার একদিন মাথা ঘুরে ওঠে এবং চোখের সামনে সবকিছু ঘোলা দেখতে পায়, কিন্তু পরক্ষণে আবার ঠিক হয়ে যায়, যার জন্য সে এটা ইগনোর করে, যদিও এটা ব্রেন স্ট্রোকের লক্ষণ। তো যাই হোক, শেষমেশ সে খুঁজতে খুঁজতে সিয়ং এর আসল বাবাকে খুঁজে পেয়েই যায়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, পল সিয়ং কে নিয়ে একটা বড় রেস্টুরেন্ট এসেছে যেখানে সিয়ং এর আসল বাবা অপেক্ষা করছিল। তো পল করে কি সিয়ং কে তার বাবার কাছে পৌঁছে দেয়, আর তখনই পল করে কি সেখান থেকে চলে আসে, মানে ওরা কথা বলুক বাপ বেটা। কিন্তু এখানে পলের নিজের কাছে অনেক অসহায় লাগছিল যে ওরা বাপ বেটা না, সরি ভুল বলেছিলাম, কিন্তু আমি এখন থার্ড পার্সন কিছুই না। চিন্তা করে একটা মানুষ 20-25 বছর একটা বাচ্চাকে লালন পালন করেছে, অথচ ধরলে সে কিছুই না। তো পলের বুক কান্না একদম ফেটে পড়ছিল, তবে তারপরে সে নিজেকে বুঝতে এটাই বাস্তবতা, মেয়েকে তো তার বাবার কাছে ফিরিয়ে দিতেই হবে। তো রাগে দুঃখে পল করে কি বাসায় এসে জং এর সাথে ড্রিঙ্কস করতে বসে, আর ভাবতে থাকে এটা তো হবারই ছিল, তবে তারপরেও আজকে আমার নিজেকে খুব একা মনে হচ্ছে। কিন্তু জং তখন বলে এটা কেমন বাস্তবতা, ওরা নয় জন্ম দিয়েছে, কিন্তু শাহজাহান মেয়েটাকে বড় করলি তুই, সব বিসর্জন দিলি তুই, কিন্তু কয়েকদিন পরে সিয়ং এর যখন বিয়ে হবে তখন বাবার জায়গায় থাকবে ওই লোকটি। পল তখন আর কিছু বলে না, সে নির্বাক হয়ে চুপ হয়ে ঝিম মেরে বসে থাকে, কারণ এই প্রশ্নের উত্তরই তার কাছে নেই। আর তাছাড়া পল তো কোনো স্বার্থের জন্য ভালোবাসেনি, সে স্বার্থ ছাড়াই সিয়ংকে ভালোবেসেছিল। আর এটা তো খুবই বাস্তব কথা, আমরা নিজেরাই তো দেখলাম যে জন্ম না দিয়েও কিন্তু সে বাবাই। তো যাই হোক, এরপর পল করে কি সিয়ং এর ঘরটি ভালো মতো দেখতে থাকে, কারণ ছোটবেলা থেকে সিয়ং এই ঘরে বড় হয়েছে, অনেক স্মৃতি রয়েছে। আর সে মনে করে আজ থেকে 20 বছর আগে যে বাচ্চাটিকে সে বন্ধক হিসেবে নিয়ে এসেছিল সেই মেয়েটি আমার জীবনে এত প্রভাব ফেলবে এটা আমি বুঝতেই পাইনি। তবে হ্যাঁ, আমার দায়িত্ব আমি পালন করেছি, মেয়েটা বড় হয়ে গিয়েছে, পৃথিবীর বাস্তবতা সে তার আপন বাবার কাছে চলে গিয়েছে। কিন্তু তখনই পলের ফোনে সিয়ং এর কল আসে এবং সিয়ং ফোন করে পলকে বলে বাবা কই তুমি। তো এই কথা শুনে তো পলের চোখ বাড়িতে ভেসে আসে। আর এরপর সিয়ং আরো বলে তুমি কেমন বাবা, তুমি আমাকে একা রেখে এখান থেকে চলে গিয়েছো, তুমি ভাবলে কিভাবে ওই অচেনা লোককে আমি বাবা ডাকবো? আমার বাবা তো তুমি, শুধুমাত্র কেউ জন্ম দিলে বাবা হওয়া যায়? বাবার ডাকটা অনেক দায়িত্বের, আমি অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি আসো, আমাকে নিয়ে যাও। পল তো অনেক খুশি, কিন্তু সমস্যা হচ্ছে সে আবার মাল খেয়েও ছিল, একটু বুঝতেই পারছো। তো তারপরও সে গাড়ির চাবি নিয়ে বের হয়, আর তার সাথে নিয়ে যায় হচ্ছে তার মেয়ের সিডি প্লেয়ারটা, কারণ ও যখন বাইক চালায় ওর মেয়ে পেছনে সিডি প্লেয়ারে গান শুনে। তো সে তার মেয়েকে আনতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে পলের চোখ আবারও ঝাপসা হওয়া শুরু করে এবং এইবার পল ফাইনাল একটা ব্রেন স্ট্রোক করে এবং সাথে সাথে বাইক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তারপর থেকে পলের আর কখনোই কোনো খোঁজ পাওয়া যায়নি। তো এরপর সিয়ং তার বাবাকে অনেক খুঁজেছিল, কোথাও বাবার খোঁজ পাওয়া যায়নি। তো এভাবেই 10টা বছর কেটে গিয়েছে। আর আজকে সকালেই পলের বন্ধু জং ওই সিয়ংকে কল দিয়েছে যে 10 বছর ধরে আমরা যাকে খুঁজছি তাকে আমরা আজকে খুঁজে পেয়েছি। তো ঘটনা বর্তমানে আসে, আমরা দেখতে পাই সিয়ং 10 বছর ধরে মূলত পলকেই খুঁজে বেড়াচ্ছে। তো পরবর্তী দৃশ্যে দেখা যায় সিয়ং জংকে নিয়ে একটা পুলিশ স্টেশনে গিয়েছে, আর সেখান থেকে তারা জানতে পারে 10 বছর আগে যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছিল সে ব্রেন স্ট্রোক করেছিল, যে কারণে সে পাগল হয়ে গিয়েছে। আর এখন সে বর্তমানে একটা মানসিক হসপিটালে রয়েছে, মানে গত 10 বছর ধরে পল মানসিক হাসপাতালে রয়েছে। চিন্তা করতে পারো, এত ভালো একটা মানুষ, এত কিছু ছাড় দিল লাইফে, এত বিসর্জন দিল, তারপরেও তার শাস্তিটা মানে কি হয়ে গেল আর কি। তো যাই হোক, সিয়ং ওখান থেকে মানসিক হসপিটালে যায় এবং ওখানে থাকা ডক্টর সিয়ংকে জানায় আসলে এই লোকটা স্ট্রোক করার অনেক আগে থেকে অসুস্থ ছিল, কিন্তু সে কখনো তার চিকিৎসা করায়নি। সে যদি মাঝে মাঝে তার চিকিৎসাটা করাতো, চেক আপ করাতো, সে সুস্থ থাকতো। তো এই কথা শুনে সিয়ং এর মন আরো খারাপ হয়ে যায় যে হয়তো আমার জন্য করায়নি, আমাকে বড় করতে গিয়ে নিজের দিকে খেয়াল রাখতে পারেনি। আর তারপর ডক্টর সিয়ংকে একটা ডায়েরি দেয় যেখানে শুধুমাত্র ওর নামটাই লেখা ছিল, ফোন বন্ধক। মানে পল যে জ্ঞান হারিয়ে ফেলেছে, মানসিক রোগী হয়ে গিয়েছে, কারো কথা মনে নেই, ওর শুধুমাত্র ওই পনের কথাটাই মনে আছে, মানে একটা শব্দই মনে আছে। তো এটা দেখে মনে করো যে আমাদের পন বা সিয়ং আরো কষ্ট পায়। আর তারপর ওই লোকটা সিয়ং এবং জংকে পলের রুমে নিয়ে যেতে থাকে, আর ওই লোকটা বলে সে কারোর সাথে কথা বলে না, কাউকেও চিনতে পারে না। তো এরপর তারা পলের রুমের সামনে চলে আসে। তো জং আগে পলের ঘরে আসে আর পলকে দেখে কান্না করতে থাকে যে তার প্রিয় বন্ধুর আজকে এই হাল, যার সাথে সারা জীবন কাটিয়েছে সেই বন্ধু তাকে চিনতেই পারছে না। আর এরপর সিয়ং আসে তার বাবার সামনে, আর সে পলকে বাবা বলে ডাক দেয়, কিন্তু পল তো কাউকে চিনতে পারছে না, আর সে বাইরের জানালার দিকে তাকিয়ে থাকে। তো এই জায়গাটায় আমার আবার সালমান খানের তেরে নাম সিনেমার কথা মনে পড়ে গেল, মানে কি বলবো, ওই সিনেমা দেখো আমরা এরকম কষ্ট পেয়েছিলাম, এরকম কান্না করেছিলাম আর কি। তো যাই হোক, তখন অশ্রুমাখা চোখে সিয়ং বলে আজ থেকে তুমি আমার পন বাবা, তুমি বলতেন আমি তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস, আজ থেকে তুমি আমার সবচেয়ে দামি জিনিস, আর আমি তোমাকে এক মুহূর্তের জন্য হারাতে দেবো না, আমি তোমার সকল স্মৃতি ফিরিয়ে আনবো। আর এরপর সিয়ং করে কি তার বাবার জন্য যে জুতাটা কিনেছিল, যেটা কখনোই দেওয়া হয়নি, সেটা তার বাবাকে পরিয়ে দিতে যায়। আর তখন তার বাবার পায়ের মোজার মধ্যে কিছু কাগজ দেখতে পায়, আর ওই কাগজগুলো সে বের করে আর দেখতে পায় সিয়ংকে লুকিয়ে লুকিয়ে ওর বাবা সিয়ং এর বিয়ের জন্য প্রতিদিন টাকা জমাতো। তো এখন সিয়ং বুঝতে পারে যে কেন এত অসুস্থতা থাকার পরেও সে নিজে চিকিৎসা করায়নি, শুধুমাত্র তার মেয়েকে বিয়ে দিতে হবে বলে। তো বাবার এই নিঃস্বার্থ ভালোবাসায় সিয়ং আরো কান্নায় ভেঙে
ভেঙে পড়ে এবং সে তার বাবাকে জড়িয়ে ধরে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয়, আজকে সিয়ং এর বিয়ে ওই ডাক্তারের সাথে। এবং বাবা হিসেবে তোমার পল তো সার্থকই, মেয়ে হিসেবেও সিয়ং আজকে সার্থক। সে তার বাবার জায়গাটি পলকেই দিয়েছে। আর মেয়ে আর বাবাকে দেখে সেখানে থাকা সবাই হাততালি দেয়। তো এখানে পলকে দেখে মনে হচ্ছে না যে পল পুরোপুরি সুস্থ হয়েছে, তবে সে হয়তো সুস্থ হবে আর কি, এরকমই মনে হচ্ছে। তবে এতটুকু আমরা বুঝতে পারছি পল আজকে অনেক খুশি। আর এরই সাথে সিনেমাটি শেষ হয়ে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।